নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। সকালবেলায় বাবা উত্তমেশ্বর এসেছেন এবং পূবের রোদটায় কী পরিমাণ কড়া সেটা একবার দেখুন। এমনিতে ছেলেটা মাথায় ছাতা নিয়ে কাজকর্ম করে না, কিন্তু একখানে প্রকাণ্ড ছাতা ওকে বেঁধে নিতেই হয়েছে, কারণ এত রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাটা এক প্রকার অসম্ভব। আজকে সকাল থেকে যে পরিমাণ রোদ এবং গরম, বুঝতে পারছি না দিনটা কোন দিকে যাবে। এরই মধ্যে আবার মেজো কাকা ওই অশ্বত্থতলায় গিয়েছিলেন সিগারেট খেতে। এই জায়গাটাতে যেতে আমার শ্বশুরমশাই বারে বারে বারণ করেন। কিছুদিন হলো ওই জায়গায় যাতে না যান, সেই জন্য তিনি এই বয়সে দোকানে গিয়ে ভাইয়ের জন্য সিগারেটের প্যাকেট কিনে নিয়ে এসেছিলেন, যে তোকে আমি সিগারেটের প্যাকেট কিনে এনে দিচ্ছি, তুই বাড়িতেই খা। কিন্তু তাও ওই একখানা সিগারেট নিয়ে কাকু ওইখানেতেই যাবেন, নিজে নিজে ওখান থেকে একটা করে প্রত্যেকদিন সিগারেট কেনেন এবং খান। সেটা না করতে বলে আমার শ্বশুরমশাই এই বয়সে যথাসাধ্য চেষ্টা করার পরেও কাকু কথা শুনবার মানুষ নন। ঠিক আছে, কি আর করা যাবে, এই বয়সে মানুষ বদলায় না। আজকে মা আমার কিনে দেওয়া শাড়িটা, ঘরে পরা শাড়িটা পরেছেন। এটা কেচে পরেননি, কিন্তু শাড়িটা খুব নরম, অসুবিধে সে অর্থে হচ্ছে না। আর গোপালের কয়েকটা জামাই নিয়ে এসেছেন, বেশি জামা আনেননি। আমার খুব ইচ্ছা আমি গোপালকে এবার জামা কিনে দেবো, বেশ অনেক কটা, এতগুলো যে যাতে করে প্রত্যেক দুদিনে গোপাল একটা করে জামা বদলাতে পারে। আজকে আমাদের সোনা গোপাল সেজেছে হলুদ এবং নীল ফুল দিয়ে। দুটো হলুদ ফুল এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন গাছে ফোটা সার্থক হয়েছে। আর আজকে জলখাবার ডালিয়া। আমি আর কি করব, মা পুজো করছে, মার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি খাবার নিয়ে। কতক্ষণে মার পুজো হবে, তাগাদা দিচ্ছি তো দিচ্ছি যাতে সময় মতো খেয়ে নিতে পারে। না সেখানে দেখুন আমার তাড়া খেয়ে গুড় করে মা একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছেন, কিন্তু কুলিয়ে উঠতে পারছেন না আসলে এই বয়সে। আর আগের মতো তো স্পিড নেই, কিন্তু আমিও সমানেই পেছনে লেগে রয়েছি যে তাড়াতাড়ি করে খেয়ে নাও, যা করা তাড়াতাড়ি করো, সময়ে খেয়ে নাও। আমার নিজের খানা সামনে নিয়ে মায়ের জন্য বসে আছি, আর সমান তাহলে মাকে বলে যাচ্ছে, ও মা এসো না, একটু তাড়াতাড়ি খাও না। মানে আসলে জলখাবারের সময়টা পেরিয়ে যাচ্ছে, উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এটা আলপনাদি বানিয়ে দিয়েছে আমাদের এই ডালিয়াটা। মিনামাসি এখনও ঢোকেনি। তারপর যাই হোক মা এলেন, খুব ধীরে ধীরে খান আজকাল, কিন্তু খাওয়া হয়ে যাওয়ার পর এক কাপ চা নিয়ে আমি আর মা খুব গল্পগাছা করছি। ততক্ষণে মিনামাসি ঢুকে গেছে। বাড়িতে একটা ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই আমি বা আমরা বাড়ির সবাই, আজকে যেহেতু মেয়ে দিবস, বাড়িতে সবাই রয়েছে, আমরা কেউই মাকে ঘুণাক্ষরেও কিছু বুঝতে দিতে চাইছি না। সেটা কি বৃত্তান্ত একটু বাদে আপনারা জানতে পারবেন, কিন্তু ভেতরে ভেতরে আমাদের প্রচণ্ড টেনশন আছে আজকে একটা বিষয় নিয়ে। সেটা যতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে না সব ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত মানে ঠিকঠাক ব্লগও আমরা করে উঠতে পারছিলাম না। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমি আজকের দিনেতে এতক্ষণ পর্যন্ত আমাদের খুবই মানসিকভাবে একটা অশান্তি গেছে। সেটা হচ্ছে আমরা সকালবেলা উঠেই খবর পেয়েছি দিল্লির ওই বাচ্চাদের স্কুলে যে একটা ব্লাস্ট হতে পারে, নয়ডা ডিপিএসে যেটা হয়েছিল আর কি, সেই কথাটা। কিন্তু মাকে সেটা কোনোভাবেই জানানো হয়নি। তো মার কাছে কাছে মোবাইল আছে, মার চোখে চোখেই রাখছি যাতে করে মা এটা জানতে না পারেন, কারণ এতদূর থেকে মা কোনো কিছু করতে পারবেন না, প্রচণ্ড টেনশন করবেন এবং টেনশন করে শরীর খারাপ করবেন। তো যতক্ষণ না পর্যন্ত, আবার এটা আমরা জানি যে আজকে মেয়ে দিবস হলো ওদের, মানে আমার দিদির মেয়ের দৃষ্টির, ওটা আজকে পরীক্ষা আছে, সেটা জানতাম। সুতরাং ও যে স্কুলে যাবে সেটাও জানি, কিন্তু এখন স্কুলে বাচ্চাটা গেল, কী অবস্থায় আছে ওরা কিছুই বুঝতে পারছি না, এত টেনশন হচ্ছিল। একটু আগে দিদি খবর জানালো যে দিদি স্কুল থেকে গিয়ে বাচ্চাটাকে কোনোভাবে নিয়ে বাড়ি চলে এসেছে এবং কোনো অসুবিধে হয়নি। তবে একসঙ্গে মানে 3টে ক্লাসের বাচ্চাকে একসাথে ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকটা বাচ্চা প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেছে, ভীষণ কান্নাকাটি করছে। ও 7-এ পড়ে, একেবারে ছোট না হলেও তো বাচ্চাই। দিদি যখন গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করেছে নিজেরটাকে, তখন দেখেছে যে বাদ বাকি বাচ্চাদেরও, তখন সবাই তো তাদের বাবা মা তত তাড়াতাড়ি পৌঁছতে পারেনি। কিন্তু দৃষ্টি খুব কান্নাকাটি করেছে, মুখ টুক শুকিয়ে গেছে এইসবগুলো। আর তারপরে তখন অনেক বাচ্চারা কাঁদছে, তাদের মা বাবা তখনও এসে পৌঁছায়নি। তো সেটা জানতে পেরে যা হোক বাচ্চারা বাড়িতে এসে গেছে। জানতে পারার পর এখন ধরে প্রাণ এসেছে। এখন ঠিকঠাকভাবে ব্লগটা শুরু করতে পারবো। মাও শুনলেন, মারও কোনো অসুবিধা নেই, মাও জানতে পারলেন। তো ভাগ্যিস এটা যে দিদি এই জন্য এইভাবে ফোন করেছে যে বাড়িতে এসে মা এখন আমরা স্বাভাবিক আছি, কিন্তু কি হয়েছিল তুমি কি জানো, এই যে এইভাবে যে বলেছে সেটাতে মার কোনো টেনশন হবে না। আমরা দুবোন এভাবেই মাকে কোনো কিছু একটা খারাপ খবর ইনফর্ম করতে পছন্দ করি। কিন্তু ধরুন ওই যে টেনশনের মুহূর্তটা, সেই সময়টাতে কেউ যদি একটা ফোন করে বলে, আপনি কি জানেন দিল্লিতে এটা হচ্ছে, আপনার নাতনির কী খবর, ব্যাস
আর রক্ষা নেই, আর রক্ষা নেই। সেই টেনশন, সেই কান্নাকাটি, কি হলো, কারণ মানে এরকম ব্যাপার হয়, যার ফলে কি হয়, মার এই ব্যাপারটা এখন এত ওষুধ খেতে হয়, এত বয়স হয়ে গেছে, এত দূরে থাকে, এবং সব থেকে বড় কথা শরীর না চললেও মাথাটা তো ষোলো আনা চলে। তার ফলে সকালবেলা উঠে মাকে আমরা পেপারও দিইনি, অবশ্য পেপারে তো এই জিনিসটা ছিল না, কিন্তু কোনো নিউজ আমি বারবার বলছি না আজকে ফোন দেখুন, আমার সাথে কথা বলো। যাই হোক, এইগুলো করে টরে এতক্ষণ বলে। আর আজকে কি কথা বলবো, আজকে হচ্ছে পাইপ লাগানোর কাজ হচ্ছে, এই কাজও হচ্ছে, সেটাও একটা যেমন ব্যাপার, ড্রিল করছে সব। তো যাই হোক, এখন মোটামুটি পরিস্থিতি এখন আমরা কনফার্ম, দিদি ভালো আছে, বাচ্চা ভালো আছে, সবাই ঠিক আছে। আর জামাইবাবু সেই সময়টায় অফিসে বেরিয়ে গেছিলো, যার ফলে জামাইবাবু বেরোতে পারেনি, দিতে পারে, মানে আমার কাছে ইনফরমেশনটাই ঠিকঠাক ছিল। তো যাই হোক, এখন আপাতত মাকে খেতে দিই, তার আগে দেখাই মেনু কী হয়েছে। আজকে কী ব্লগ করবো এই আওয়াজের মধ্যে, ওটাও এর মধ্যেই করতে হবে, ভয়েস ওভারে বলে দিচ্ছি কী কী রাখা আছে। আজকের লাঞ্চ মেনু প্রথমে দেখাই, আলপনাদি নিচ থেকে দিয়ে গেছে মায়ের জন্য শুক্তো, আর এগুলো বাদ বাকি সবই মিনামাসি করেছে। এটা হচ্ছে একটা ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, বড়ি দেওয়া হয়েছে, কিন্তু বড়িটা ওপর থেকে দেখা যাচ্ছে না, খুবই সামান্যই বড়ি দেওয়া হয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে চাল কুমড়ো তরকারি, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, মা ঢ্যাঁড়স ভাজা খেতে ভীষণ ভালোবাসেন। এরপরেতে হচ্ছে পটল পোস্ত, এবং তারপর হচ্ছে ডাল, এটা মুসুর ডাল, এবং আলপনাদি নিচ থেকে দিয়ে গেছে দুটো তরকারি, একটা হচ্ছে দেখালাম শুক্তো সেটা, এবং তারপরে দিয়ে গেছে হচ্ছে আমাদের জন্য মাছ, আর আমি টুপুরের জন্য এবং বোমবাদার জন্য করেছি মাংস। সেগুলো দেখাবার আগে বরং চটপট যে জিনিসপত্রগুলোকে খুলে খুলে দেখালাম, সেগুলোকে একটু ঢেকে রাখি, নাহলে আবার কোথা থেকে কি পড়ে যাবে। তো যাই হোক, মাংসটা খুব সাধারণভাবেই মাখিয়ে রাখা ছিল, সেটাকেই আবার একটুখানি ওই তেলে নেড়ে চেড়ে নেওয়া, তবে রংখানা জব্বর হয়েছে, খেতেও ভালো হয়েছে, মানে যাদের জন্য বানানো তারা সবাই সেটাই বলল। তো এই যে মাকে খেতে দিয়েছি, আজকে আর থালা সাজিয়ে আপনাদের দেখাতে পারিনি, একবারে মা যখন খেতে বসেছে তখন একটুখানি ভিডিও করছিলাম। তো মা চুক্তি করে খেয়েছেন, এটা দেখেও আনন্দ। এখানে কাজ হচ্ছে, আর এরা দ্বীপ্রাহরিক ভোজন করছে, দেখুন কোথায় বসে বসে। মা আমাকে প্রথম দেখালো, দেখ মা ফ্যানের নিচে এত সাই সাই করে ফ্যান চলছে, তাও আমাদের গরম লাগে। আর দেখুন ওপরটা কিন্তু একদম পুরোটাই টিন, ওই দেখুন পুরোটা টিন, কি গরম হচ্ছে। আবার তার মধ্যে বোতল টোতলগুলো নিয়ে দিব্যি পরিজুত করে ওখানে বসে বসে খাচ্ছে। এই মুহূর্তে খাওয়াটা বোধহয় দুজনের হয়ে গেছে, এখন ওই খৈনি টৈনি এসবগুলো খাচ্ছে। ওই যে হ্যাঁ, খাওয়া হয়েছে এইমাত্র। এফসিআই গোডাউনেতে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর। মা দেখে যাও, লোকগুলোর খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছে। তুমি এক্ষুনি দেখাচ্ছিলে না, ওই হলুদ রঙের বোতলটা এখন নেই, জল টল খাওয়া হয়ে গেছে, ওরা সরিয়ে দিয়েছে। ওই হলুদ রঙের বোতলটা নেই, জল টল খাওয়া হয়ে গেছে, সরিয়ে দিয়েছে লোকগুলো। আর আমাদের কথা ভাবো, তাই জলের বোতল আছে। তুমি আর এত দূর থেকে চশমা ছাড়া বোতলটা রং হলুদ সেটাও দেখে ফেললে। হ্যাঁ ঠিকই বলেছে, বোতল আছে। আজকে আমি এবং মা ম্যাচিং জামা পরেছি, একই সাথে এই নাইটিটা কেনা হয়েছিল, রংটা শুধু আলাদা। পরে মা বলেন যে গোলাপিটা মা নেবে না সবুজটা, আমি ডিজাইন একই, শুধু রংটা আলাদা। তো আজকে ভেবেছিলাম মায়ের সাথে আবার একটু, হ্যাঁ আমি ভেবেছিলাম আর একটা ম্যাচিং নাইটি আছে, সেটা একদম পুরোপুরি ম্যাচিং, সেটা আজকে পরবো, সেটা কাল হবে। আপাতত আজান চলছে, কথাটা বন্ধ করি। আজকে এইখানটাতেই লোবান ধূপ দিতে হয়েছে। এক তো গোপালের সামনে মা পুজো করেন, আমি সন্ধেবাতি দিই, মোমবাতি আর লোবানটা এখানেই দিয়েছি, দিলেই হলো এক জায়গায়, আসলে ফ্লোরটাতে কোথাও একটা পড়লেই হলো। এই সামনেটা দিতে পারিনি, আমার হাজব্যান্ড আজকে অ্যালাউ করেননি, এত গরম, ফ্যান ছাড়া 1 মিনিটও থাকতে পারবেন না সেটা বলে দিয়েছেন। আর লোবান ধূপ বা মোমবাতি যতক্ষণ জ্বলে ততক্ষণ ফ্যানটা চালানো যায় না, সেই জন্যই আজকে ওই গোপালের সামনেই দেওয়াটা ঠিক হয়েছে। অনেকটা রাত হয়ে গেল এখন, অনেকটাই মানে রাত, মধ্য সন্ধ্যা এখন, আর হয়তো বা ঘন্টা 1-2 পরে রাত হয়ে যাবে, আর 9টা বাজলেই আমি রাত বলবো। সেই মা যে আপনাদের সাথে কথাবার্তা বলবার পর, দুপুরে খাওয়ার পর সেই যে শুয়েছে, তখন কটা বাজে, ওই 1:15 ওরকম, সেই যে শুয়েছে মা এখনো ঘুমোচ্ছে। মার যে এত শরীরে ক্লান্তি, বহুজনেই মন্তব্য করছেন যে মা শরীরটা খুব খারাপ হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে বিশ্রামটার খুব অভাব ছিল ওখানে, খাবার দাবার তো ঠিক আছে, সেটা তো তাও যা হোক ছিল, কিন্তু বিশ্রামের ভীষণ অভাব।
মমিনাদি চলে যায়। মমিনাদি চলে যাওয়ার পরেই মা সন্ধেবাতি দিয়ে একটু যে শোয়, তারপরে যতজন মানুষজন আসবে সব কলিং বেল বাজাবে। প্রত্যেক দিন কাঁচা ঘুমে হয়তো বা 8 ঘন্টা সময় ঘুমানোর পরেই কেউ একটা আসবে, কলিং বেল বাজাবে। সে বিকেলবেলার দিকটাতেই মানুষজন আসতে পছন্দ করে। আর মমিনাদি কাজকর্ম সেরে বেরোয় বিকেলবেলা, দুপুরবেলা কাজটা সেরে প্রায় বিকেল গড়িয়ে, তো কাজে মা তো বিকেলবেলাতেই শোয়, তো লোকজন বিকেলবেলাতেই আসে। আর এমনিতে তোমার সামাজিক প্রচণ্ড, তাই না? তো যার ফলেতে প্রত্যেক দিন এই যে বিশ্রামের অভাব, রাত্রেবেলায় তো সেই মমিনাদি এসে সিরিয়াল দেখা, খাওয়া দাওয়া করতে করতে কোনো দিন 12টার আগে শোয় না। সকালবেলায় 4:30-5টার মধ্যে সে উঠে পড়ে, তার নিয়ম পুজো করতে হবে, করতে হবে। আর সমস্ত সকালবেলার কাজগুলো সব নিজে হাতে করে। মমিনাদি ঘুম থেকেই ওঠে 8টা-8:30টার সময়। সেও অনেকগুলো বাড়িতে কাজ করে, তারও বয়স হয়েছে, তারও দেহে ক্লান্তি থাকে, কিন্তু ঘুমটা সে দিব্য পুষিয়ে নেয়। কিন্তু মা তো সেটাও করে না। যার ফলে কি হচ্ছে, দুপুরবেলাটায় সারাদিনের দৌড়োদৌড়ির পর মানুষ যদি দুপুরবেলা একটু বিশ্রাম নেয়, তাহলে মানুষ ভালো থাকে। কিন্তু সেটাই তো দিনাটায় হয় না। এই যে এখানে রেখে দেওয়া, যে ঘুমোচ্ছে, মানে দেখেও শান্তি যে রেস্ট নিচ্ছে, সত্যি কথা, মানে বিশ্রাম যেটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। আর আমি চেষ্টা করছি আমার নিজের মতো করে যতদিন সম্ভব রেখে দেওয়া যায় এবং বিশ্রামে রাখা যায়, সত্যি কথা। তবে টুপুর থাকছে বাড়িতে, আমি একটু বেরোচ্ছি এখন। আজকে আমি একটু ধনু ভাঙা বন নিয়েছি যে আমি আজকে গাছ কিনবই। আর তাছাড়াও গোপাল আছে, গোপালের জন্য এসছে গোপাল আমার বাড়িতে, একটা জামা না দিলে হয়, তা সেই জন্য একটু গোপালেরও জামা কিনবো। তো আগে গোপালের জামাটাই কিনবো হাতিমোড় থেকে, তারপর সেখান থেকে যাবো হচ্ছে ওই ভেনাস মোড়ে। সর্বসাকুল্যে আজকে কতগুলো গাছ কেনা সম্ভব হবে জানি না, তবে কিনবো তো বটেই, কিছু না কিছু তো কিনবোই। অন্তত 2টো হাজারি জবা তো কিনবোই। রং আমার যাই হোক, হলুদ রংটা পেলে খুব ভালো হতো, তো সেটা নাও পেলেও কিছু না কিছু তো কিনবোই। তো আর বেশি দেরি করবো না, চা খাচ্ছি। মায়ের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, দেখলাম মা এখনো ঘুমোচ্ছে। যাই হোক, ঠিক আছে, আলপনাদি আছে, টুকুর আছে, আর বুম্বাদা একটু বেরোলো। আমিও এখন একটু বেরিয়ে চট করে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিরবো। বাড়ির সামনে থেকে একটা রিক্সা পেয়ে গেলাম এবং হাতি মোড়ে আমি গোপালের জামা কেনার প্ল্যানটাকে তৎক্ষণাৎ ড্রপ করলাম, কারণ রাত্রির দিকে এখন সময় গড়িয়ে যাচ্ছে। আজকে এমনিতেই মে দিবস, আমার আজকে জিম বন্ধ, কাজে আমি বুঝতে পারছি না, অনেকগুলো দোকানও আজকে বন্ধ, যে আজকেও গাছের দোকান বসবে কি না আমি নিশ্চিত নই। কেউ আমাকে খবর দেয়নি যে আজকে দোকান খোলা বা বন্ধ কিছু একটা। আমি জাস্ট হনুমানজির নাম নিয়ে বেরিয়ে পড়েছি এবং আজকে প্রথমে ভেবেছিলাম যে আর যাই হোক 2টো জবা অন্তত কিনে আনি। এতদিন ধরে কিনবো করছি, এবার নিজের কাছে এত খারাপ লাগছিল, কিন্তু ওখানে গিয়ে পরে মানে বুঝলাম যে বারবার করে আসার তুলনায় একবারেই সবটুকু কিনে নেওয়াটা অনেক বেশি ভালো হবে। সেই জন্য সবটাই কিনে নিলাম। আর এই যে রিক্সাওয়ালার দাদা, তিনি অত্যন্ত ভালো মানুষ, মানে সেই দাদা আমরা চিনি, এনাকে ইনি কিন্তু শিলিগুড়ির মানুষ, মানে বাগড়াকোটেরই মানুষ। আমি বিয়ের পরে থেকেই দেখেছি। ইনি আগে ওই ট্রাকের খালাসি টাইপের ছিলেন, এখন আর দূর দূরান্তরে যেতে পারেন না, জন্য এখন রিক্সা চালান। তো দিনের বেলাটাতেও যখন ঠাঠা পড়া রোদ্দুর থাকে, এনাকে এক ডাকলে পাওয়া যায়, সেই জন্য লোকে এনাকে খুব পছন্দ করে, যার ফলে উনি কখনো বসে থাকেন না। তো আজকে যখন ওনাকে পেয়েছি আমি বলেছি, দাদা আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার সাথেই আবার ফেরত যাব। তো যাই হোক, ফুলের দোকানে এসে পাগলা অবস্থা। তবে 10 দোকান ঘুরিনি, মোটামুটি যে দোকানদার ঠিকঠাক রেটে আমাকে জিনিসপত্রগুলো দিচ্ছিল তার কাছ থেকেই গাছগুলো কিনেছি এবং দেখে শুনেই কিনেছি। মোটামুটি আমার পরিকল্পনা ছিল যে আমি কি নেব, সেই অনুযায়ী নিয়েছি। 2-1টা ওই ছেলেটি আমাকে রেকমেন্ড করেছে যে দিদি এটা নিও না, এটা নাও, সেই টাইপের করে। গাছগুলো মোটের ওপর হেলদি, সেটা বুঝতে পারলাম। তারপর কি শেষ পর্যন্ত গাছ নেওয়া হয়েছে সেটাই ভাইটি আপনাদেরকে বলে দেবে। তবে যা আমি কিনেছি মোটামুটি একবারেতেই কিনে এনেছি, শুধু জবা নিয়ে ক্ষান্ত হয়নি। বলে দাও তো ভাই, কি গাছ দিলে? মুখ দেখাচ্ছি, কিন্তু মুখ দেখাচ্ছি, নাম বলে দাও। প্যান্থাস। কি প্যান্থাস? হ্যাঁ, একটা। এইটাছে তোমার হাইডেনসিয়া। ওকে। তোমার অ্যাজেলিয়া আছে 2টো। অ্যাজেলিয়া 2টো। তারপরে তোমার 2টো জবা, হাজারি জবা। এই যে মধু কামিনী একটা আছে। একটা আছে তোমার জিনিয়া হলুদ। একটা আছে তোমার মিনি টগর। ওকে। আর এটা আছে তোমার মোস রোজ। হ্যাঁ, মানে 9 o'clock যেটা। ঠিক আছে, দিয়ে দাও। আর এই যে দাদাকে নিয়ে এসেছি, কখন থেকে এখানে কালা ধরে বসে আছে রিক্সা নিয়ে। ওকে, চলো। বাপ রে বাপ, একটা যুদ্ধ জয় করলাম বলে মনে হলো। দিনের বেলায় বেরোতে পারি না রোদ্দুরের জন্য,
এই সন্ধেবেলায় প্রত্যেক দিন কিছু না কিছু একটা হয়ে যেত, জানেন তো। হয় আজকে এ আসবে, না হলে কারোর বাড়িতে যেতে হবে। আর শ্বশুরমশাই এখন এদিক ওদিক যেতে গেলে আমাকেই সাথী করে নিতে চান, যার ফলেতে অসুবিধা হয়ে যায় আমার সন্ধেবেলাটা। যাই হোক, ঠিক আছে। আবার জিমেও ভর্তি হয়েছি, সেটাও সন্ধেবেলা যেতে হতো। জিম থেকে ফিরে বাড়ি আসা ছাড়া অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না। তবে এই ভদ্রলোক লোকাল মানুষ হয়, গলিগুজি সব কিছু চেনেন, শর্টকাটে নিয়ে আসলেন এমন একটা রাস্তা দিয়ে, যে রাস্তায় আমি শেষ গিয়েছিলাম 2011 সালে। তখন আমার বাবা মায়ের শিলিগুড়িতে একটা ফ্ল্যাট কেনার কথা হয়েছিল। আমি তখন এই সমস্ত রাস্তাগুলোতে ফ্ল্যাট দেখে বেড়াতাম, কারণ এটা আমাদের বাড়ির জাস্ট পেছন দিকটাতে যথেষ্ট ভদ্র পাড়া, এবং একটা ফ্ল্যাট আমাদের খুব পছন্দ হয়েছিল 1200 স্কোয়ার ফিটের। কিন্তু বাবা সেই সময়টায় একেবারে শেষ সময় প্রমোটারের সাথে যখন কথা ফাইনাল হয়েও গেছে, তার আগ দিয়ে বাবা পিছিয়ে যান এই জন্য যে গলিটা একটু সরু, অ্যাম্বুলেন্স ঢুকবে না বা গাড়ি ঢুকবে না সেই জন্য। কিন্তু ততটাও সরু ছিল না যতটা বাবা বলছিলেন। মানে আমি যে রাস্তাটি এখন বেরোলাম সেই রাস্তাটা নয়, কিন্তু একটু আগে সেটা পেরিয়ে এসেছি। সেই রাস্তার পাশেই, মানে সেই ফ্ল্যাটের পাশেই একটা মানে গৌরীয় মঠ টাইপের ছিল, যেটা মায়ের খুব পছন্দ হয়েছিল। রিজনেবল রেটেও পাওয়া গিয়েছিল। আমার সেবার খুব দুঃখ হয়েছিল যে বাবা তুমি আমার কাছে এসে থাকবে না, কারণ তারপরে তো আমরা সম্ভাবনাগুলো জানতামই যে কি কারণে এই বয়সে ফ্ল্যাট প্রয়োজন হয়। তারপরে অবশ্য বোমবাদ একটা ফ্ল্যাট কেনে। তো যাই হোক, মা যদি এই ফ্ল্যাটটা নিজের কেনা হতো তাহলে হয়তো বা এসে থাকতেন, কিন্তু বাবা শেষটায় পিছিয়ে গিয়েছিলেন অনেকগুলো কারণে। বাবার কারণগুলোকে অস্বীকার করছি না, কিন্তু এটা ঘটনা যে সেই সময়টায় তারপরে আমার এই রাস্তাটা দেখলে খুব খারাপ লাগতো, মন খারাপ করতো। তো যাই হোক আর কি, ঠিক আছে আপাতত। তবে সেই সময়টা আমার এত মন খারাপ হয়েছিল যে ওই দিকটা গেলেই আমার এত কান্না পেতো, তাই জন্য আর ওই দিকটা আমি যাইনি। ওই ফ্ল্যাটটা নাকচ করবার পরে ওই রাস্তায় একদিন গেছিলাম, দেখেছিলাম অন্য কেউ একটা কিনেছেন, এবং ফ্ল্যাটটা আমার এত পছন্দ হয়েছিল না, যার ফলে জামা কাপড় মেলা রয়েছে, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। দীর্ঘদিন বাদে আবার ওই রাস্তা দিয়ে গেলাম, আজকে এই ভদ্রলোক নিয়ে এলেন সেই জন্য। তবে যা হয়েছে হয়তো বা ভালোই হয়েছে, কারণ মা তো একটা বয়স পরে আর একা একা থাকতে পারতেন না ওই ফ্ল্যাটেতে, যার ফলে যা হয়েছে ঠিক হয়েছে। কিন্তু হ্যাঁ, একটা এত সুন্দর পজিশনে একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে দিলেও হতো। ঠিক আছে, যা হয়েছে সেটা গত সূচনা নাস্তি। আপাতত মা আর আমি মিলে একটু সিরিয়াল দেখার চেষ্টা করছি। আমি তো কোনো কালেই সিরিয়াল দেখি না, আমার এগুলোকে খুব একটা যে বিনোদনমূলক মনে হয় এমনটা নয়। তবে মা এগুলো দেখে। এই মুহূর্তে এই একটা সিরিয়ালের নাম সম্ভবত অনুরাগের ছোঁয়া, সেখানে একটা গান হচ্ছে, সেটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তারপরে আবার আয়তবে সহচরী শুরু হলো, সেটাতে আবার বেশ মা আনন্দিত হচ্ছিলেন আর কি। তো সব মিলিয়ে মিশিয়ে আনন্দ লাগছিল, মাকে খুশিতে দেখে আমার ভালো লাগছে। আর এখন মোটামুটি কিন্তু রাতের দিকেই দিন ঢলে গেছে, কিন্তু একটু চা না হলে কি আর হয় নাকি সিরিয়াল দেখা। সেজন্য আমি তো বসে আছি, মাকে দেখছি, এটা ওটা করছি, মোবাইল টিপছি, কিন্তু মা তো মন দিয়ে সিরিয়াল দেখছেন। এবং চা খেতে খেতেই, চা করছি দুজনে, চা খেতে খেতেই করবো। অনেকক্ষণ পরে আবার ভিডিও অন করছি, বুঝতেই পারছেন আমার চারপাশ দেখে সমস্ত অন্ধকার, কারণ সব কাজ গুটিয়ে ফেলেছি। কতক্ষণে যে ব্লগ হলো ঘন্টা জানি না। খুবই ক্লান্ত এবং চান করেছি, কারণ চান না করে রান্নাঘরে যতক্ষণ ওই ভাতটা বসিয়েছিলাম, আজকে মা তুলার কাজে চালের ভাত খেয়েছে, সে এমনি রাত্রবেলা ভাত ছিল না, তো সবাই আর কি যারা ভাত খেয়েছে সবাই তুলাই চালের ভাত খেয়েছে, টুকরো ভাত খেয়েছে আজকে। তো সেটা করে রান্নাঘরের এত কাজ সেরে আর কোনোভাবেই ওই অবস্থায় না বিছানায় শুতে যাওয়া যায় না। এক তো মানে জিম করে এসে চান করতেই হয়, কিন্তু আজকে যেমন জিম নেই, জিম বন্ধ ছিল মে দিবসের জন্য, কিন্তু আমি যা দেখলাম সেটা জিম না করলেও চান করতে হবে, স্নান না করলে বিছানায় যাওয়া যাবে না। আর কালকে আমি ভেবেছি আমার সংকল্প যেটা, সেটার ব্যাপারে আপনাদেরকে জানাবো, কিভাবে সংকল্প নিতে হয়। আমি কালকে দিনেই সেই ব্লগটা করব, এবং আমার সেই ব্লগটা কালকে করব, এবং সেই ব্লগটা পাবলিশ হবে হচ্ছে পরশু দিনে, যেদিন শুক্রবার। আমি এটা এই জন্য রাখছি যাতে শনিবার বা মঙ্গলবার দিন অনায়াসে সবাই শুরু করতে পারেন। পরের দিনটাই যেহেতু শনিবার, যারা অত্যন্ত বেশি আতান্তরে তারা যেহেতু শনিবার থেকেই ব্যাপারটা শুরু করতে পারেন, সেই জন্যই এটা করা। আমি কিছুটা ঠাকুর ঘরের বাইরে বলবো, আর কিছুটা ঠাকুর ঘরেতে গিয়ে একদম মানে হাতে করে আপনাদের দেখিয়ে দেবো। তবে আমি কিন্তু কোনো সংকল্প নিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আবারও একই কথা পুনরাবৃত্তি বারবার বলছি। আপাতত আজকের দিনের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং হনুমানজির ব্লগটা যদি আপনাদের মনে হয় যেটা কারোর উপকারে লাগতে পারে, তাহলে প্লিজ সেই ব্লগটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন, এবং সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে সেই বিশেষ ব্লগটাতে। আজকের দিনের জন্য